সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ মহাসংকটে আমরা সবাই শঙ্কিত, আতঙ্কিত। এই অবস্থা থেকে দেশকে বের করে নিয়ে আনার জন্য এক এক দল, এক এক জোট, এক একভাবে চিন্তা করছে এবং প্রত্যেকে তাদের কৌশলে সফল হবে এরকম শতভাগ অমূলক আশা নিয়ে আছেন। সবাই কি তাদের স্ব পদ্ধতিতে সফলতার মুখ দেখবে? সবার তো সফল হওয়ার সুযোগ নেই। বর্তমানে দেশে যা চলছে, বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মুলা গ্রহণ না করা হলে কাঙ্ক্ষিত সফলতা আসবে না। বিভিন্ন দল যেভাবে সফল হতে চাচ্ছে সেভাবে সফল হতে হলে দেশকে ধ্বংস করে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সফল হতে হবে। শেখ হাসিনা যেভাবে দেশকে আঁকড়ে আছেন, নিরাপত্তার সংখ্যা দূরীভূত না হলে শেখ হাসিনা দেশকে সাথে নিয়েই ডুববে। আর তাই শেখ হাসিনার শোচনীয় পরাজয় মানে দেশেরও পরাজয়। এখন আমরা যারা শেখ হাসিনার শোচনীয় পরাজয় চাচ্ছি, শেখ হাসিনার শোচনীয় পরাজয় হলে দেশেরও তো পরাজয় হবে। ধ্বংসপ্রাপ্ত দেশের ক্ষমতায় গিয়ে ক্ষমতা লোভীরাই ভালো থাকবেন। দেশের জনগণ কিন্তু কোনো অবস্থাতেই ভালো থাকবে না। লিবিয়া কিংবা ইরাকের কথা চিন্তা করুন। গাদ্দাফি ও সাদ্দামের শোচনীয় পরাজয়ের পর লিবিয়া ও ইরাক এখনো কি ঘুরে দাঁড়াতে পেরেছে? তাছাড়া উক্ত দুই দেশের অখণ্ডতা হারানোর হুমকি ছিল না, কিন্তু বাংলাদেশের অখণ্ডতা হারানোর সম্ভাবনা প্রকট। ভারত বাংলাদেশের সাথে যেভাবে আচরণ করছে তাতে দেশের সার্বভৌমত্ব আছে বলে মনে হয় না। বাংলাদেশকে কামব্যাক করাতে হলে শেখ হাসিনার ক্ষমতার অবসান জরুরি এবং বেশ জরুরি। আর তাই দেশের জনগণের স্বার্থে, দেশের অখণ্ডতার স্বার্থে শেখ হাসিনার জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে শেখ হাসিনার ক্ষমতার অবসান ঘটাতে হবে। কিন্তু গাদ্দাফি কিংবা সাদ্দামের মতো শোচনীয় পরিবেশ সৃষ্টি করে পরাজিত করার চিন্তা করলে দেশ চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। বিধায় দেশ যাতে ধ্বংস না হয় সেরকম কৌশল দ্রুত অবলম্বন করে দেশের স্বার্থে আমাদের এগিয়ে আসা উচিত। শেখ হাসিনার শোচনীয় পরাজয় ঘটানোর জন্য যারা চেষ্টা করছেন তাদের প্রায় সবাই ধান্দাবাজ কিংবা নেতৃত্বলোভী, অহংকারী ও আমি নেতা এরকম টাইপের। কেউ সহিংস অভ্যুত্থান, আবার কেউ অসহিংস অভ্যুত্থান, আবার কারো দলে এখন 10 জনও না থাকা সত্ত্বেও 20 লক্ষ কর্মী তৈরি করে হাস্যকর অঘটন ঘটিয়ে, আবার কেউ আওয়ামী লীগের সাথে সাথে ভারতের সাথেও যুদ্ধ করে জেতার অসম্ভব কথা বলছেন। আবার কেউ ভারতের বেশ কিছু অংশ বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করে ভারতকে সাইজ করার চিন্তা করছে। সুপ্রিয় দেশবাসী, উপরোক্ত সব চিন্তা ও চেষ্টা সমস্যা বাড়ানোর, সমাধানের নয়। এদের সাথে আমি অনেক মিশেছি। তারা প্রায় সবাই ক্ষমতা ও পদলোভী। তারা দেশের কথা বললেও নিজের স্বার্থকে মনে প্রাণে বড় করে দেখে আগাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ যদিও তিনি ভালো ছিলেন না, তা সত্ত্বেও তিনি একটা ভালো কথা বলেছিলেন। 90% রাজনীতিবিদ টাকা উপার্জনের জন্য রাজনীতি করেন। টাকা উপার্জন বন্ধ হয়ে গেলে তারা রাজনীতি ছেড়ে স্ব কাজে মন দিবেন। আসলেই তাই। আমার হিসেবে কেন্দ্রীয় নেতাদের শুধু 90% নয়, 99%ই ধান্দাবাজ ও
টাকা ইনকামের জন্য রাজনীতি করছে। বেশ কিছু ইসলামী দলসহ প্রায় সবগুলো সেকুলার দলের কেন্দ্রীয় নেতার টাকা ইনকামের ধান্দার গল্প শুনে আমি হতবাক ও বিস্মিত। আওয়ামী লীগের স্বতন্ত্র এবং হাতে গোনা অন্যান্য দলের কয়েকজন ব্যতীত প্রায় সবাই 7 জানুয়ারির নির্বাচনে দান্দা করেছে। আবার অনেকে সরকারের সাথে দেন দরবার করে আশানুরূপ আসনে জেতার আগাম প্রতিশ্রুতি তথা নিশ্চয়তা না পাওয়ায় নির্বাচনে যায়নি। পুরো রাজনীতি দূষিত হয়ে আছে। ভালো রাজনীতিবিদরা কোণঠাসা। সৎ লোকেরা বজ্রকঠোর শপথ নিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশের রক্ষা সম্ভব নয়। সুপ্রিয় দেশবাসী, আওয়ামী লীগের মতো করেই এগুচ্ছে। নিজেদের মরণ কিংবা দেশের ধ্বংস যাই ঘটুক না কেন, নিরাপত্তার শঙ্কা দূরীভূত না হওয়া পর্যন্ত আক্রমণাত্মকভাবে এগোনো ছাড়া অন্য কোনো শান্তিপূর্ণ বিকল্প আওয়ামী লীগ দেখছে না। বিএনপি হুমকি দিয়ে আওয়ামী লীগকে আরও বেপরোয়া হতে উৎসাহিত করছে। সেই জায়গায় বাংলাদেশ ঐক্য পার্টি সর্বজনীন এবং দেশ ও বিদেশের সবার জন্য ভীতিমুক্ত যে ফর্মুলা নিয়ে কাজ করছে, সে ফর্মুলা বাস্তবায়নে দেশবাসী এগিয়ে না আসলে দেশের অর্থ ব্যবস্থা সহ প্রায় সব কিছু ধ্বংস হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল দেওয়া তো দূরের কথা, ঠিকমতো বেতন ভাতাও দিতে পারবে না। তখন বিরোধী জোটের মতো সরকার থেকে বর্তমানে সুবিধাপ্রাপ্ত 25 লক্ষ চাকরিজীবীদের বিশাল একটা অংশ সরকারের বিরুদ্ধে চরম খেপে যাবে। অন্যদিকে সরকার কঠোর থেকে কঠোর হতে থাকবে। হেফাজতের উপর রাতে চালানো ব্রাশ ফায়ারের মতো দিনের বেলায়ও অহরহ সেরকম ব্রাশ ফায়ার দেশবাসী দেখতে থাকবে। আন্দোলন মিছিল এভাবে দমানো হবে। ইতিমধ্যে দেশ অনেক কিছু হারিয়ে ফেলেছে। আকাশ সীমাসহ পুরো দেশ ভারতের কবজায়। এভাবে চলতে থাকলে সিকিমের মতো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হওয়ার দরকার নেই। অঙ্গরাজ্য হলে ভারত বাংলাদেশ থেকে যে সুবিধা পাচ্ছে তখন কিন্তু সেই সুবিধা কমে যাবে। এখন তো ভারত বাংলাদেশ থেকে শুধুই নিয়েই যাচ্ছে, কিন্তু অঙ্গরাজ্য হলে এখানে উন্নয়নও করতে হবে। 25 লক্ষ সরকারি চাকরিজীবী, আধা সরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সবার বেতন ভাতাও দিতে হবে। দায়বদ্ধতা থাকবে, কিন্তু এখন তো ভারতের দায়বদ্ধতা নেই। আর তাই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক, সেটা ভারত চাইবে না। সুপ্রিয় দেশবাসী, ভারত বাংলাদেশকে গিলে ফেললেও হজম করতে পারছে না, পারবেও না। চীনের কারণে এখন বাংলাদেশ ভারতের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশকে নিজের কবজা থেকে স্বেচ্ছায় ছেড়ে না দিলে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে চীন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো স্বাধীন করে দিবে। বারাক ওবামা এটা উপলব্ধি করেই বলেছেন যে ভারত শীঘ্রই ভেঙে যাবে। চীন ইতোমধ্যেই মায়ানমারে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। ইসরায়েল ও আমেরিকার চক্রান্তে পূর্ব থেকেই পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়ে আছে। এখন চীন সেখানে ভালো মতো গেড়ে বসেছে। ভারতকে কান পেতে বাংলাদেশে চলমান ঘটনা শোনার ও উপলব্ধি করার আহ্বান জানাচ্ছি। 52 বছরে অনেক করেছেন, এবার থামুন। নিজেদের দেশের স্বার্থে শেখ হাসিনাকে সমর্থন দেওয়া বন্ধ করুন, অন্যথা আপনাদের 7 সিস্টার্স আলাদা হয়ে যাবে। এরকম হলে ভারত বাংলাদেশকে পুরোপুরি হারানোর পাশাপাশি নিজেদেরও অখণ্ডতা হারিয়ে ফেলবে। ভারত
বাংলাদেশকে কামড় দিয়ে ধরে রাখায় এবং পুরোপুরি গিলতে না পারায় এবং ভারতের মনোযোগ বাংলাদেশের দিকে থাকায় চীন অনেকটা ভারতের মনোযোগ এড়িয়ে গোপনে ভারতকে শায়েস্তা করার কৌশল নিয়ে আগাচ্ছে। আর তাই এখন ভারতের উচিত তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশ ও শেখ হাসিনা থেকে পুরোপুরি মনোযোগ উঠিয়ে নিয়ে চীন কর্তৃক সামনে ঘটতে যাওয়া সমস্যার দিকে মনোযোগ দেওয়া। নেপাল ও মালদ্বীপ থেকে ভারত আউট হলেও অখণ্ডতা হারানোর হুমকিতে নেই, কিন্তু বাংলাদেশ থেকে সসম্মানে ভারত নিজ থেকে এখনই আউট না হলে পরবর্তীতে বাংলাদেশ থেকে লজ্জাস্করভাবে আউট হওয়ার পাশাপাশি ভারত খণ্ড বিখণ্ডও হয়ে যাবে। চীনের আয়ত্তে বাংলাদেশ ও ভারতের অনেকগুলো রাজ্য চলে যাবে। আর তাই ভারতের জনগণের চীনের বিষয়ে এখনই সোচ্চার হওয়ার দরকার। ভারতের জনগণের চীনের বিষয়ে এখনই সোচ্চার হওয়ার দরকার। ভারত বাংলাদেশ থেকে মনোযোগ উঠিয়ে চীনের দিকে দিলে চীন বাংলাদেশের জন্য হুমকির কারণ হিসেবে আর থাকবে না। সুপ্রিয় দেশবাসী, দেশের শতক্ষতি হচ্ছে এবং সামনে হাজারো ক্ষতি আওয়ামী লীগের মাধ্যমে হলেও সবগুলোর জন্য দায়ী বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ এরকমই বলে যাবে। বাংলাদেশের 5টি জেলা বর্তমান আওয়ামী লীগের শাসনামলে বিচ্ছিন্ন হয়ে গেলে সেটার জন্য বিএনপি, জামাতকেই দায়ী করবে আওয়ামী লীগ। কুকি চীন পার্বত্য চট্টগ্রামে কি করছে খবর নিন। নিশ্চয় কুকি চীনরা ভারতের কেউ নয়। অন্যদিকে ভারত রামগড় ব্রিজ নির্মাণ করে এবং মিরেশ্বরাইয়ে বিশাল এলাকা জুড়ে ভারতের প্রজেক্ট করার জন্য বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করে বাংলাদেশের চিকেন নেক, ফেনী থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর সহ মোট 5টি জেলা যাতে সবসময় ভারতের সুপার কন্ট্রোলে থাকে সে আশায় চেষ্টা চালিয়ে আসছে। অন্যদিকে বাংলাদেশের বিরোধী দলগুলো পরস্পর মুখোমুখি অবস্থান নিয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। মাঝখানে একটা বিশাল অংশ লুটপাট ও টাকা পাচারে ব্যস্ত। হিন্দুদের সম্পদশালী বিশাল একটা অংশ নিরাপত্তার শঙ্কায় নিজেদের সহায় সম্পত্তি বিক্রি করে ভারতে সেটেল হওয়ার চিন্তা করছে। এরকম উল্লেখযোগ্য কিছু হিন্দু চলে গেলে বিগত 52 বছরে যা পাচার হয়েছে তার চেয়ে বেশি হয়ে যাবে। আওয়ামী লীগেরও একটা অংশ নিরাপত্তার শঙ্কায় থাকায় পাচার অব্যাহত রাখছে। শীঘ্রই ভীতিমুক্ত পরিবেশ আমরা দেশবাসী সৃষ্টি করতে না পারলে দেশ তলাবিহীন জুড়িতে পরিণত হয়ে যাবে। সুপ্রিয় দেশবাসী, ভারত ও বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল নিজেদের সুপার কন্ট্রোল তৈরি কিংবা পরস্পর লড়াইয়ে মনোযোগ রাখায় এবং মনোযোগের সিংহভাগ লড়াইয়ে থাকায় গোপনে গোপনে আমেরিকা ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় খ্রিস্টান ও ইহুদিদের একটা বিশাল অংশসহ কুকি চীন বাংলাদেশের 3 পার্বত্য জেলায় নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছে। সময় ও সুযোগ মতো তারা সেখানে পুরোপুরি ওপেন হয়ে আন্তর্জাতিক স্বীকৃতিও আদায় করে নেবে। ইসরায়েল যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ঠিক সেভাবে পার্বত্য চট্টগ্রামও আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। তখন ভারতের 7 সিস্টার্স এর কী হবে ভারত কি চিন্তা করছে? বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারত তাদের গোলাবারুদ সহ সব কিছু 7 সিস্টার্সে নেওয়ার জন্য ট্রানজিট এর জন্য সব ধরনের সুবিধা বাংলাদেশ থেকে নিয়ে রাখলেও কুকি চীন সহ আমেরিকা, ইসরায়েল ব্যাকড খ্রিস্টানরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠিত হলে ভারত বাংলাদেশ থেকে যেসব সুবিধা নিয়ে আসছে এবং বিপদকালীন রামগড় ট্রানজিট সেতু সক্ষমভাবে ব্যবহারের আশা নিয়ে ভারত যে বসে আছে সেই সুযোগ ভারত কি আদৌ পাবে? ভারত ও বাংলাদেশ অখণ্ডতা হারাবে। ভারত ও বাংলাদেশের রাজনীতিবিদরা যেসব আশা ও চিন্তা করছে সেসব আশা তো পূরণই হবে না, উল্টো উভয় দেশের পায়ের তলার মাটি দ্রুত
ব্যাহত হয়ে যাওয়ার উপলক্ষ দ্রুত সৃষ্টি হচ্ছে। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ আর্তনাদ করে বলছে, আমাকে বাঁচাও, কে আছো তেজদীপ্ত, ত্যাগী ও সৎ, আমাকে বাঁচাতে এগিয়ে আসো। দেশের প্রত্যেক পাড়া, মহল্লা, গ্রাম থেকে শুরু করে কেন্দ্র তথা রাজধানী পর্যন্ত একজন একজন করে লক্ষাধিক ব্যক্তিকে কে দিয়ে আমি সম্বোধন করেছি। সেই লক্ষাধিক সুপ্ত জাতীয় বীর তথা ব্যক্তি দেশকে বাঁচাতে এগিয়ে আসুন। বাংলাদেশ ঐক্য পার্টি বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের গতিবিধি যাচাই করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশকে বাঁচাতে হলে চলতি 2024 সালে মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করতেই হবে, অন্যথা দেশকে বাঁচানো অসম্ভব। 1991 সালে যে 88টি আসনে আওয়ামী লীগ জিতেছিল, সে 88টি সহ আমাদের পক্ষ থেকে নির্ধারিত আরও 12টি সহ মোট 100টি আসনে কোনো সময়ে এমপি হননি আওয়ামী লীগ করেন। পুরো সংসদীয় আসনে পরিচিতি আছে। বর্তমান সাংসদের মতো টাকা খরচ করার মন মানসিকতা সম্পন্ন এবং খরচকৃত টাকা এমপি হওয়ার পর তুলবেন না এবং দেশ যে ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে এটা যারা অন্তর দিয়ে উপলব্ধি করছেন এবং ভয়াবহ বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে আওয়ামী লীগ বিএনপি উভয়ের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের কোনো বিকল্প নাই, এটা যারা বুঝছেন তাদেরকে আমাদের জোটে সম্পৃক্ত হয়ে দেশকে বাঁচানোর জন্য আমাদের পক্ষ থেকে দেওয়া ফর্মুলার আলোকে এগিয়ে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের উক্ত 100 জন ব্যক্তি যারা আমাদের জোটের পক্ষ থেকে মধ্যবর্তী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন, তারা দেশের স্বার্থে আমাদের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি আপনাদের স্ব আসনের উপজেলাগুলোতে অন্যান্য দলের জনপ্রিয়দের ভিন্ন 3 দলের 3 জনকে যথাক্রমে উপজেলা চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, আপনি সহ 4 দলের 4 জন স্ব ধর্মগ্রন্থ ছুঁয়ে দেশ বাঁচানোর শপথ নিন। আপনি যাদেরকে জেতানোর জন্য কাজ করবেন, পরবর্তীতে এই বছরে মধ্যবর্তী নির্বাচনে ভিন্ন দলের উক্ত 3 জন, আপনার আসনে উপজেলা 2টি থাকলে ভিন্ন ভিন্ন দলের মোট 6 জন যাতে আপনাকে এমপি বানানোর জন্য কাজ করেন, সেরকম অগ্রিম শপথও নিতে হবে। বাকি 200টি আসন বিএনপি সহ অন্যান্য দলের জন্য বাংলাদেশ ঐক্য পার্টি রাখলেও সেই 200 আসনের সম্ভাব্য প্রার্থীরা ভয়ে কিংবা আওয়ামী লীগের পতন শীঘ্রই হয়ে যাবে সে মরীচিকা সম আশায় আপাতত এগিয়ে আসবে না। সেই 200 আসনে যতগুলো উপজেলা আছে, সব উপজেলা থেকে আওয়ামী লীগের সৎ, সাহসী, দেশপ্রেমিক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যিনি আমাদের জোটে অন্তর্ভুক্ত হবেন, তিনি তার উপজেলার ভাইস চেয়ারম্যান 2 জন, আওয়ামী লীগ ব্যতীত বৃহৎ ভিন্ন 2 দলের থেকে নিয়ে 3 জনের একটি সৎ সিন্ডিকেট তৈরি করুন। 3 জন বৃহৎ 3 দলের হওয়ায় তারা 3 জনে মিলে তাদের পূর্ববর্তী দলের কিছু কিছু ভোট আনতে পারলে 3 দলের এরকম যৌথ ভোট অবশ্যই একটা ফাইটিং স্কোর হবে। 495 উপজেলার নির্বাচিত 1485 জন সদস্যের মধ্যে যদি 200 জনও আমরা জিততে পারি, সেই 200 জন নিয়ে ঢাকায় মিটিং করে এই বছরে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে তা আদায় করা সম্ভব হবে। প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগের একজনকে এগিয়ে এসে ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগের উক্ত 495 জনই দেশের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন। তাছাড়া আপনাদের ভয়েরও কোনো কারণ নাই। শেখ হাসিনা আপনাদেরকে ভয় করবে না। আপনাদের মতো ভীতিমুক্ত কেউ এগিয়ে না আসলে দেশ যে ধ্বংস হয়ে যাবে সেটা বোঝার কারণে শেখ হাসিনার রোষানলে আপনারা পড়বেন না। কোনো সময়ে জাতীয় সংসদ ও উপজেলা পরিষদে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হননি এবং স্ব এলাকায় সৎ হিসেবে ব্যাপক পরিচিতি ও আওয়ামী লীগ বিএনপির প্রার্থীদের মতো টাকা খরচ করতে পারবেন
এরকম 1785 জন সৎ রাজনীতিবিদকে খুঁজছে বিপদগ্রস্ত বাংলাদেশ। 300 সংসদীয় আসন ও 495টি উপজেলায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মোট জনপ্রতিনিধি 1785 জন। আগামী 1 বছরের মধ্যে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও উক্ত নির্বাচনের পরপরই হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হলে মোট 1785 জন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। কোনো সংসদীয় আসনে 2টি উপজেলা থাকলে 7 জন আর 1টি থাকলে 4 জন। 4 কিংবা 7 জনের নির্বাচিত জনপ্রতিনিধির একটা গ্রুপ উক্ত সংসদীয় আসনে সৃষ্টি হবে। কোনো সংসদীয় আসনে কোনো দলের একাধিক সদস্য আমাদের জোটে প্রার্থী হওয়ার নিয়তে অন্তর্ভুক্ত হতে পারবেন না। 7 কিংবা 4 জন সবাই ভিন্ন ভিন্ন দলের বিদায় তাদের মতাদর্শও ভিন্ন ভিন্ন। বর্তমান দেশের টালমাটাল পরিস্থিতিতে ঐক্যের বিকল্প না থাকায়, ঐক্য না হলে গৃহযুদ্ধ অনিবার্য হওয়ায় দেশকে সর্বনাশ হওয়া থেকে বাঁচাতে ভিন্ন ভিন্ন দলের উক্ত 7 কিংবা 4 জনকে কিছু কমন ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছে স্ব ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথপূর্বক সীসাডালা প্রাচীরের ন্যায় দৃঢ় হয়ে বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মুলার আলোকে পজিটিভ সিন্ডিকেট সৃষ্টি করতে হবে। প্রত্যেক সংসদীয় আসন থেকে বড় বড় দলগুলোর নেতাদের মধ্য থেকে সৎ ও জনপ্রিয় নেতাদের সম্পৃক্ত করতে হবে, কিংবা সেসব নেতাদের স্বতঃস্ফূর্তভাবে দেশের স্বার্থে তাদের নিজ নিজ দল থেকে বেরিয়ে এসে নতুন একটি পজিটিভ সিন্ডিকেট সৃষ্টি করা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফরজ হয়ে দাঁড়িয়েছে। ইসলামী ও সেকুলার দলগুলো নিজেদের আদর্শ বাস্তবায়নের জন্য আলাদা আলাদা রাজনীতি করছেন। ইসলামী ও সেকুলার দলগুলো নিজেদের আদর্শ বাস্তবায়নের জন্য আলাদা আলাদা রাজনীতি করছেন। ভালো কথা, আপত্তি নেই আমার। দেশ বাঁচলেই তো আপনারা আপনাদের স্ব আদর্শ বাস্তবায়ন করতে পারবেন। দেশ না থাকলে আদর্শ কোথায় বাস্তবায়ন করবেন? আর তাই আপনাদের আদর্শ সাময়িক স্থগিত রেখে দেশ বাঁচাতে বাংলাদেশ ঐক্য পার্টির সর্বজনীন ফর্মুলায় আসুন। সুপ্রিয় দেশবাসী, এক সংসদীয় আসনে বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মুলায় কমপক্ষে বড় 4টি দলের, জাতীয় পার্টি ব্যতীত 4 জনের ঐক্যমত্য হওয়া গেলে উক্ত 4 জন তাদের পূর্ববর্তী দলের সিংহভাগ সমর্থককে নতুন ফর্মুলায় আনতে না পারলেও 1/3 কিংবা 1/4 সমর্থক তো আনতে পারবেন। 4 দলের 4 জন এভাবে আনলে উক্ত সংসদীয় আসনে আমাদের জোটের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। এরকম 300 আসনে করা গেলে নতুন এই ফর্মুলা জনগণের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে। প্রত্যেক সংসদীয় আসনের পজিটিভ সিন্ডিকেটের নেতারা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর বিকেন্দ্রীভূত প্রশাসনের ন্যায় স্ব আসনে ন্যায়, সাম্য ও আইনের শাসনের অনুকূলে তারা সব কিছু করতে পারবেন। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে তারা অবশ্যই দল ও মতের ঊর্ধ্বে উঠে ন্যায্যতা প্রতিষ্ঠা করবেন। উপরের দিকে চেয়ে থাকার কোনো দরকার পড়বে না। এটা কার্যকর করা গেলে উপর থেকে বিভিন্ন অনৈতিক সিদ্ধান্ত বছরের পর বছর জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি চলে আসছে, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। দেশের অভ্যন্তরে বিদেশিদের অযাচিত হস্তক্ষেপ এর সুযোগ আর থাকবে না। দেশের জনগণের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু ঝাপসা থাকবে না। তখন দেশের জনগণ মনে করবে আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। উপরে উল্লেখিতভাবে 300 আসনের সৎ রাজনীতিবিদরা একত্রিত হওয়ার পর ঢাকায় একটি ইনহাউস প্রোগ্রাম করে কেন্দ্রীয় নেতা নির্বাচনপূর্বক প্রয়োজনীয় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। সর্বজনীন ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও ঐক্য গঠনের প্রক্রিয়া নিয়ে আমরা এখানে যারা বসেছি তারা সহ আমরা আমাদের পক্ষ থেকে ক্রমান্বয়ে নির্দেশনা দিতে থাকব। সেই সব মন দিয়ে শোনার জন্য দেশবাসীকে
আমরা অনুরোধ জানাচ্ছি। রাজনৈতিক কোনো উচ্চবিলাস আমাদের কারো নেই। দেশকে উদ্ধার করাটাই হচ্ছে আমাদের ইচ্ছা অভিলাষ। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কিংবা অন্য কোনো দল এগিয়ে এসে দেশের স্বার্থে আমাদের ফর্মুলাটি গ্রহণ করলে আমাদের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আমাদের ফর্মুলা আমাদের নেতৃত্বে কিংবা একই মন মানসিকতা সম্পন্ন অন্য কারো নেতৃত্বে বাস্তবায়ন করা না গেলে, ভারত নিতে না চাইলেও শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে দেবেন। তাছাড়া দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ভারতেরও 7 সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়াও দেশের রিজার্ভ ব্যাংক ইত্যাদি ইতিমধ্যেই মহাসংকটে পতিত হয়েছে। পাশাপাশি দেশের নৈতিক চরিত্র শেষ করে দেওয়া হচ্ছে। একটি বেয়াদব প্রজন্ম দেশে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে। এরকম চলতে থাকলে দেশ শীঘ্রই নরক রাজ্যে পরিণত হয়ে যাবে। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মুলার আলোকে আমরা দ্রুত ঘুরে না দাঁড়ালে সব কিছু শীঘ্রই অমেরামতযোগ্য ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। তখন আফসোস করার পাশাপাশি একে অন্যকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না। দেশ শেষ হওয়ার পর একে অন্যকে দোষারোপ করাতে কোনো কল্যাণ তখন থাকবে না। ক্ষতি থেকে দেশকে রিকভার করা যাবে না। দেশের স্বার্থে ছাড় দিয়ে সমঝোতায় না এসে পরে একে অন্যকে দোষারোপ করার মানসে কিছু রাজনীতিবিদ প্রহর গুনছে। একটা পক্ষকে নিচ্ছিন্ন করা কিংবা অন্য পক্ষের শেষ পরিণতি দেখার অপেক্ষায় আছে উভয় জোটের কিছু প্রভাবশালী রাজনীতিবিদ। উপরোক্ত দুইটার যে কোনো একটা বাস্তবায়ন হওয়ার আগে দেশ যে ধ্বংস হয়ে যাবে। আর তাই প্লিজ দেশকে বাঁচাতে অন্য পক্ষের শেষ পরিণতির দিকে না তাকিয়ে বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মুলায় দেশকে বাঁচাতে এগিয়ে আসার জন্য আমি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, প্রতিষ্ঠাতা বাংলাদেশ ঐক্য পার্টি, দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।